বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে শরীরটা বেশ খারাপ, জ্বর জ্বর ভাব, বুকে ঠান্ডা। তারপরেও আপনাদের সাথে কথা বলছি, দোয়া করবেন। আজকে কথা বলবো মূলত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পর্যায়ে আছে, কোন দিকে যাচ্ছে, কি হতে পারে। তার আগে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কয়েকদিন আগে, 2 দিন 3 দিন আগে জাতিসংঘ পিস মিশন ডে, ওই উপলক্ষে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে সামরিক বাহিনীর আয়োজনে একটি সভা হয়েছে। সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। সেটা হচ্ছে, তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী সংবিধানের নির্দেশনা এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগের চেতনায় কাজ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, সেনাপ্রধানের 21 তারিখের বক্তৃতায় কয়েকটি কথা ছিল। সেখানে ছিল সংস্কার নিয়ে তাদের কনসার্ন, যে সংস্কার কি হচ্ছে তার কোনো খোঁজখবর সে জানেন না এবং তার কোনো কিছুই আলামত সে দেখতে পাচ্ছে না। এবং স্টারলিংক নিয়েও সে কিন্তু কথা বলেছে। স্টারলিংক নিয়ে বলেছে যে স্টারলিংক আমাদের নিরাপত্তাজনিত কারণে আমরা স্বস্তিতে নেই। এটা একটা কনসার্ন যে স্টারলিংকের ভবিষ্যৎ কি হবে বাংলাদেশে। একটা কথা আছে, স্টারলিংক বাংলাদেশে এত দ্রুত আসার, স্টারলিংক আরো আগেই আসতে চেয়েছিল, আরো 2 বছর 2.5 বছর আগেই আসতে চেয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাও বলেনি। কিন্তু আমাদের যেসব নিরাপত্তা কনসার্নগুলো আছে সেগুলিকে মিট করে আসতে হবে। এখন যে স্টারলিংক আসলো, ওগুলির ধারে কাছেও নাই। তাদের ইচ্ছা মতো তারা এটা ব্যবহার করবে এবং সবচেয়ে বড় বিপজ্জনক দিক হচ্ছে এইটার থেকে আরাকান আর্মিকে কানেক্ট করা হবে, যাতে তারা স্টারলিংক ব্যবহার করে তাদের কমিউনিকেশন করতে পারে। ইলন মাস্ক যেটা ইউক্রেনে করেছে। তো দ্যাট ইজ এ বিগ কনসার্ন এবং সেটা সেনাবাহিনী তাদের কনসার্ন জানিয়েছে। এখন যে প্রসঙ্গটা নিয়ে আমি আজকে আসলাম সেটা হচ্ছে যে এই এনসিপি, এই যে নাবালকরা, মূলত ইউনূস নিজেই বলেছে ভয়েস অফ আমেরিকার থেকে এক সাক্ষাৎকারে, রিসেট বাটন দিয়ে সব ফ্ল্যাশ করে দিয়েছেন। এখন নতুন বাংলাদেশ,
এখন তারা যেটা চাচ্ছে, জুলাই সনদ নামে একটা ঘোষণাপত্র তৈরি করে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় 10ই এপ্রিল 1971 সালে যে ঘোষণাপত্র হয়েছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটার ভিত্তিতে আমাদের 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল, এবং সেটার ভিত্তিতে আমাদের সংবিধান রচিত হয়েছিল। এরা মুক্তিযুদ্ধের প্যারালাল দাঁড় করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, 24কে নতুন মুক্তিযুদ্ধ ধরে। তারা এটাকে কেন্দ্র করে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে মাধ্যমে যে সংবিধান আমরা অর্জন করেছি, সেটাকে বাতিল করে তারা নতুন সংবিধান গড়ার দুঃস্বপ্ন দেখছে, এবং তাদের সেই দুঃস্বপ্নের প্রতি সতর্ক বার্তা দিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান। তার এই কথার মাধ্যমে সাংবিধানিক নির্দেশনা ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগের উৎসাহিত হয়েই তারা সামনে এগিয়ে যাবে। এর অর্থ হলো, যারা নতুন সংবিধান করার চিন্তা করতেছে তারা যেন সেখান থেকে বিরত থাকে, এবং সেটা গ্রহণযোগ্য হবে না। এবং এই দেশে যা কিছু হবে সবকিছু মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই হতে হবে। এটাই হলো জেনারেল ওয়াকারুজ্জামানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তথা %95 বাঙালির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য। এখন দেখার বিষয়, যারা এইসব তথাকথিত বিষয় নিয়ে লাফালাফি করা তারা কতটুক যায়, এবং আমাদের সশস্ত্র বাহিনী কত শক্তভাবে এইসব নষ্টদেরকে প্রতিরোধ করে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গত 55 বছরে সবচেয়ে খারাপ অবস্থায় এসে ঠেকেছে। এখন এটার জন্য মূল দায়ী ডক্টর ইউনূস। কোনো প্রসঙ্গ ছাড়া, কোনো অজুহাত ছাড়া সম্পূর্ণ একতরফাভাবে ভারত বিরোধী একটা অবস্থান 7ই আগস্ট থেকে সে নিয়েছে। সে বাংলাদেশে আসার আগেই প্যারিসে এক পত্রিকাকে, ভারতীয় পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেছে, আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে আমরাও 7 সিস্টারকে ডিস্টার্ব করব। তারপরেও 8 তারিখে এই অবৈধ ক্ষমতা দখল করার পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে 8 তারিখ রাতেই শুভেচ্ছা জানিয়েছে। ওটাকে রাজনৈতিক শিক্ষায় শিশু, অশিক্ষিত ইউনূস মিসইউজ করেছে, ভারতের দুর্বলতা মনে করেছে। তারপর থেকে তো আপনারা দেখেছেন প্রতিটা উপদেষ্টা কিভাবে ভারত বিরোধী বক্তব্য একের পর এক দিয়ে যাচ্ছে, ভারত বিরোধী মিছিল, মিটিং, ওটা সেটা সবকিছুর মধ্যে ভারত বিরোধী। এখন তো ঠান্ডা হয়ে গেছে,
এখন মনে হচ্ছে তাদের উপরে আসমানি বালা জারি হয়েছে, সব মুখে কুলুপ দিয়ে বসে আছে। তার প্রাথমিক অবস্থায় যে কি অবস্থা করেছে তারা, বন্যা হয়েছে, বন্যা নিয়ে কত কথা তারা মানে ভারতের বিরুদ্ধে। ভারত যখন একটা অবস্থান নিয়েছে তখন বুঝতে পেরেছে যে আমাদের তো আমরা সীমা ছাড়িয়ে গেছি। আর সীমা ছাড়িয়ে এমন পর্যায়ে গিয়েছে ভারত একের পর এক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে তার আপনারা জানেন, সেগুলো নিয়ে আমি লম্বা করতে চাই না। এখন আমার কথা হচ্ছে, ভৌগোলিক এবং আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো সরকার সরাসরি ভারতকে বিরোধিতা করা আননেসেসারি, কোনো যৌক্তিক কারণ ছাড়া সেই সরকার কি স্বাভাবিকভাবে মানে তার দায়িত্ব পালন করতে পারবে? এর আগে কোনো সরকার কি এরকম করেছে? অনেকে মুখে ভারত বিরোধিতা বলছে, করতেছে, কিন্তু কোন সরকার ভারতের সরাসরি বিরোধিতা করেছে? আওয়ামী লীগের বাইরে যে সরকারগুলি, জেনারেল জিয়া আসছে, জেনারেল এরশাদ আসছে, খালেদা জিয়া আসছে, তারা তো সবাই ভারতের কাছে যায় উপস্থিত হয়েছে তার সহযোগিতার জন্য, এবং ভারত যেভাবে চাইছে তারা সেইভাবেই করছে, আর বেশি করেছে ভারতের জন্য। কিন্তু রাজনৈতিক মূর্খ ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এবং আমাদেরও রাষ্ট্রেরও ক্ষতি করা শুরু করেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। সবচেয়ে বড় ক্ষতি হবে অর্থনৈতিকভাবে, তো ক্ষতি শুরু হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন বিভিন্ন স্যাংশন ট্যাংশন দিয়ে কিভাবে তারা আস্তে 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 করে আমাদেরকে টাইট দেওয়া শুরু করেছে। কিন্তু রাজনৈতিক যে ক্ষতিটা, সেটা হলো মুক্তিযুদ্ধের পর থেকে একেবারে এই ইউনূস আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো ইস্যুতে ভারত বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে, বাংলাদেশের পাশে ছিল। কিন্তু এখন এই ইউনূসের কারণে ভারত বাংলাদেশের বিরোধিতা করতেছে এবং করবে যতক্ষণ পর্যন্ত ইউনূস এই ক্ষমতা দখল করে থাকবে। এখন 2 দিন আগে, 3 দিন, কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে ভারত শিলিগুড়ি সেক্টরে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাফায়েল এয়ারক্রাফট মোতায়েন করেছে। যদিও আমি মনে করি না এটা বাংলাদেশের জন্য কোনো হুমকি, কারণ আমি সবসময় মনে করি ভারত বাংলাদেশকে স্ট্রাইক করতে হবে এমন এই কাজটা করবে না, প্রয়োজন হবে না। তার আগে অনেক কিছু করার আছে, তাতে করে এমনি বাংলাদেশ স্কুইজড হয়ে যাবে। সো ওইটা নিয়ে আমি অত কনসার্ন না, যে না ওইটা কেন রাফায়েল আসলো, কেন S-400 লো, কারণ এত হাইটেক টেকনোলজির তো আমাদের সাথে কোনো কিছু করার জন্য প্রয়োজন নাই। এটা তাদের অন্য স্ট্র্যাটেজিক্যাল কারণে, বিভিন্ন কারণ, অনেক কারণ থাকতে পারে, সেই সব কারণে তারা ওটা করছে না। কিন্তু ভারত কি করবে এখন? ভারতের এখন প্রধান কাজ হচ্ছে যতটা সহনীয়ভাবে করা যায় ইউনূসকে ক্ষমতাচ্যুত করা। সেটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শান্তিপূর্ণভাবে, রক্তপাতহীনভাবে
বাট অনেক সময় অনেক পরিকল্পনা যেভাবে চায় সেভাবে হয় না। কিছু অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। কেউ ভাগ্য গুণে সারভাইভ করে, কেউ ভাগ্য দোষে শেষ হয়ে যায়। একটা কথা শোনা যাচ্ছে যে বিএনপি ভারতের কাছে যে সহযোগিতা চেয়েছে, ভারতে স্পষ্ট বলে দিয়েছে তোমরা আগে ইউনূসকে সরাও, তারপর বাংলাদেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে, তারাই যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। এখানে আমরা আওয়ামী লীগ বা বিএনপি বা কোনো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ হলো আমাদের কাছে কনসার্ন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে ইউনূসকে সরতে হবে। ইউনূসকে রেখে ভারত বাংলাদেশের সাথে কোনো রকমের কোনো এঙ্গেজমেন্টে যাবে না। তো এখন তোমাদের ব্যাপার, এটা তোমরা কি করবা। আমরা যা করার আমাদের ব্যাপার, আমরা কি করবো সেটা আমরা জানি। তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি আমাদের সাথে সম্পর্ক চাও, দেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক ইজ টু টেক আউট ইউনূস ফ্রম হিজ ইলিগাল পজিশন। সো গত বেশ কিছুদিন পর্যন্ত বিএনপির কর্মকাণ্ডে কিছুটা হলেও ফুটে উঠেছে ইউনূস বিরোধী একটা চরিত্র। এখন তারা এটা কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে তারা একটি শান্তিপূর্ণ ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক শক্তির কাছে কমিটেড। তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশে একটি ইনক্লুসিভ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা করবে। তাতে যা হওয়ার তাই হবে। এখানে অনেক কিছু আছে, অনেক কথা আছে যেটা আমি পাবলিকলি বলতে পারতেছি না, যেটা আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। অতএব ভারতকে আননেসেসারি উস্কানি দিয়ে, অপোজিশনে ঠেলে দিয়ে বাংলাদেশের কেউ শান্তিপূর্ণভাবে সরকার পরিচালনা করার কথা না। তার মানে এই না ভারত যা করবে, যা বলবে তাই আমাদের মাথা পেতে নিতে হবে। কিন্তু আমার সবসময় একটা কথা বলি আমি, ভারত এখন পর্যন্ত এমন কিছু বাংলাদেশের কোনো সরকারকে বলে নাই যা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী এবং আন্তর্জাতিক আইনের বিরোধী, কোনো নিয়ম কানুনের বিরোধী। শুধুমাত্র ভারত বিরোধিতা করে একটা ভোটার মানুষকে বিভ্রান্ত করা, এটা একটা রাজনীতি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানুষ খালি খালি মানুষের মনকে বিষিয়ে তোলা একটা দেশের প্রতি, এটা তো কোনো, তা আবার কোন দেশ? যেই দেশ তার জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই দেশটা তৈরি করে দিছে, যেই দেশের প্রতি আমাদের সারা জীবন
কৃতজ্ঞ থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। সেই দেশকে অনাহুত উদ্দেশ্যপূর্ণভাবে সেই দেশকে বিতর্কিত করা নিশ্চয়ই এটা আমাদের জন্য ভালো না, ভারত পছন্দ করবে না, এবং বিশ্বের কেউ আমাদেরকে ভালো চোখে দেখবে না। যে কত বড় অকৃতজ্ঞ জাতি এই কিছু কিছু কুলাঙ্গার আছে, যারা যার উপকারের কারণে তারা আজকে বাংলাদেশ বলে, তার সম্পর্কে আননেসেসারি বিভ্রান্তি ছড়ায়, বিরোধিতা ছড়ায়। ওই চিরশত্রু পাকিস্তানকে খুশি করার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। সেটা ভারতের জন্য রেড লাইন। বাংলাদেশে পাকিস্তানের কোনো এজেন্ডা এখানে কেউ যদি বাস্তবায়ন করতে চায়, দিস ইজ এ কমপ্লিট রেড লাইন ফর ইন্ডিয়া। ভেরি সিম্পল। ইন্ডিয়া উইল ডু হোয়াট এভার ইজ necessary to contain all this move. So এটা যেন আমাদের লোকজন সতর্ক থাকে। তারা পাকিস্তানকে স্ট্রাইক করতে দ্বিধাবোধ করে না, আর বাংলাদেশ তো দূরের কথা। So আমি মনে করি যে ভারত অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র, তার সরকারগুলো দায়িত্বশীল, তার রাজনীতিবিদরা দায়িত্বশীল। তারা সেই দায়িত্ব সহকারে বাংলাদেশে যে আজকে একটি অবৈধ সরকার জেকে বসেছে, এর প্রেক্ষিতে তাদেরও যে কোনো কিছু কিছু সমস্যা হচ্ছে, নিশ্চয়ই তারা সেটার ব্যাপারে কাজ করতেছে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আরো কিছু পদক্ষেপ এবং এমন কিছু দেখতে পাবো তাতে ইউনূসের পতন ছাড়া আর কিছু আমি সামনে দেখি না। এবং এর জন্য খুব বেশি সময় নিতে হবে না, আমি এটুকু বলতে পারি। আমাদের সশস্ত্র বাহিনী যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, তারা যেহেতু বুঝতে পেরেছে যে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, এই জিনিসটা তারা সব বুঝতে পেরেছে, এই জিনিসটা তারা এখন কনভিন্স। সো এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করার দরকার তারা যে তা করবে, এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এবং তাদের সেই ব্যাকআপ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আছে। আর ইউনূস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নষ্ট না করলে তার কোনো অস্তিত্ব থাকে না। এটাই তার ডিল। স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্যই সে আসছে, এটাই করার জন্য। আর এখন চ্যালেঞ্জ হলো সে করতে পারবে নাকি পারবে না। আমি 1000% শিওর সে তো করতে পারবেই না, বরং তার বড় ধরনের করুণ পরিণতি হবে। সেটা দেখার জন্য আমাদের অল্প সময় অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।